এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প বেথুয়া ডহরির কাকতাড়ুয়া। পিসমশাইয়ের ভূমিকায় শুভদীপ, অমলদার ভূমিকায় মানবেন্দ্র ঘোষ, অমলদার স্ত্রী আর টুকাইয়ের মায়ের ভূমিকায় মধুপর্ণা, জমিদারের ভূমিকায় সুমিতেন্দ্র, গল্পপাঠ আর কাকতাড়ুয়ার ভূমিকায় আমি প্রত্যয়। This video is sponsored by the members of 221B Harrison Road. গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিয়ে বাড়িতেই বসেছিলাম। বাবার ইচ্ছে এরপর আমি এম.কম পড়ি, কিন্তু আমার ইচ্ছে আর পড়াশোনা না করে যা হোক একটা চাকরি জুটিয়ে কলকাতায় চলে আসব। সত্যি বলতে গ্রামে থাকতে আমার ইচ্ছে করে না। স্বচ্ছ হাওয়া বাতাস ছাড়া এই গ্রামে আর আছে কি? যাই হোক, এইসব কথা বাদ দিয়ে এবার আসল গল্পে আসি। কি বলছিলাম জানো? হ্যাঁ, গ্র্যাজুয়েশনের পর আমার তেমন কিছুই করার ইচ্ছা ছিল না। তখন কাজ বলতে ছিল খাওয়া, ঘুম, মাঝে মধ্যে বন্ধু বান্ধবদের বাড়ি গিয়ে গল্প করা, পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, গ্রামের বিশাল মাঠে ক্রিকেট, ফুটবল খেলা ইত্যাদি ইত্যাদি। আর ওই রাত বিরেতে যাত্রাপালা দেখতে যাওয়া। দিনগুলো বেশ ভালোই কাটছিল। এরকম সুখের দিনে গ্রহণ লাগাতে একদিন আমাদের বাড়িতে এলেন আমার পিসমশাই। পরিবারে কয়েকজন আত্মীয় থাকে না, যারা আসা মাত্রই পড়াশোনা কেমন চলছে, কোন বিষয়ে কত কি নাম্বার এলো, সায়েন্স নিয়ে পড়া উচিত নাকি কমার্স, কলকাতার কোন কলেজে পড়া ভালো, পড়াশোনার পর চাকরিটা কোথায় করা উচিত, কত বছর বয়সে বিয়ে করা উচিত, এইসব বিষয়ে কোনো নিমন্ত্রণ ছাড়াই কথা বলতেই স্বচ্ছন্দ বোধ করে। এই লোকটা হলো ঠিক সেই রকম সব জানতা প্রকৃতির। সম্পর্কে আমার পিসির স্বামীর হওয়ার খাতিরে এই ভদ্রলোককে আমি সহ্য করতে বাধ্য হই। অন্য কেউ হলে তার খাবারে বিচুটি পাতা মিশিয়ে দিতেও আমি পিছু পা হতাম না। সেই দিন সকালে এসেই পিসমশাই আমার মাথায় একটা চাঁটি মেরে বললেন, কি রে টুকে, পরীক্ষা কেমন হলো? মুখস্থ করে লিখেছিস নাকি টুকে টুকে লিখেছিস? কথাটা বলেই নিজেই অসভ্যের মতো হেসে উঠল। আমার নাম তুহিন মজুমদার। মা বাবা আমায় বাড়িতে টুকাই বলে ডাকে, কিন্তু এই বদমাইশ লোকটা ছোট থেকেই আমায় টুকে বলে ডাকে। নামটা শুনলেই আমার খুব রাগ হয়। অভদ্র তো আর হতে পারি না। বাধ্য হয়ে হেসে বললাম, ভালোই। শুধু ভালো? খুব ভালো হয়নি কেন? ব্যাস, এইবার শুরু হলো বলে পিসমশাই সবে নিজের জ্ঞানের ভাণ্ডার খুলতে যাবেন, তখনই আমার মা চা নিয়ে ঘরে প্রবেশ করলো। যাক বাবা, বাঁচলাম। দুপুর অবধি পিসো মা বাবার সঙ্গে বেশ অনেকক্ষণ গল্প করলেন। দুপুরে খাওয়া দাওয়া সেরে মুখে একটা পান গুজে আবার আমায় ডাক দিলেন, টুকে, আরে এই টুকে, কোথায় গেলি রে? আমি তখন ক্রিকেটের ব্যাট নিয়ে সবে বাইরে যাচ্ছিলাম।
পিসোর ডাকে আবার ঘরে ফিরে আসতে হলো। পিসো আমায় নিজের কাছে বসিয়ে সেরকম অসভ্যের মতো হেসেই প্রশ্ন করলেন, তা টুকে এখন কি করছিস? আমি উত্তরে কি বলবো বুঝতে পারলাম না। তখন মা বলল, কিছুই না, এই তো সবে পরীক্ষা শেষ হলো। পিসো মুখ বেঁকিয়ে বললেন, হ্যাঁ তাতে কি, পরীক্ষা শেষ হলো বলে কাজ করা যায় না নাকি? আমি সেই কোন ছোট্টবেলা থেকে কাজ করছি জানো? কি রে টুকে, কাজকর্মে মন নেই নাকি? বড় হচ্ছিস, বাপের হোটেলে বসে বসে অন্ন ধ্বংস না করে একটা কাজকর্ম খোঁজার চেষ্টা কর না। আর তোরা আজকালকার ইয়াং জেনারেশন বাড়িতে বসে থাকলে শরীরে জং ধরে যাবে। আমি বলি কি, তুই বরং টিউশনি কর। আমাদের ওখানে ভুরি ভুরি ছেলে মেয়ে আছে, তাদের মা বাবা মাস্টার খুঁজে নাজেহাল। দাঁড়া দাঁড়া, আমি বরং তোর জন্য 2-4টে বাচ্চা জোগাড় করে দেবো। আমার হ্যাঁ বা না বলার অপেক্ষা করলেন না পিসো মশাই। এর ঠিক 1 সপ্তাহ পরে পিসো এসে জানালেন, আমায় সামনের মাস থেকে বেথুয়া ডহরিতে গিয়ে 2 বাচ্চা ছেলে মেয়েকে পড়াতে হবে। ওরা দুজনেই ভাই বোন। একই বাড়িতে গিয়ে একই সময় শুধুমাত্র সপ্তাহে 3 দিন পড়িয়ে আসতে হবে। বিনিময়ে মাসে 250 টাকা গুরুদক্ষিণা পাব। বাবা মা আপত্তি করলেন না, আমিও বেজার মুখে রাজি হয়ে গেলাম। এরপর থেকেই আমি রোজ কৃষ্ণনগর থেকে দুপুরবেলা ট্রেন ধরে পৌঁছে যাই বেথুয়া ডহরিতে। তারপর সন্ধ্যাবেলা আবার ট্রেন ধরে বাড়ি ফিরে আসি। প্রথম পিসমশাইয়ের ওপর যে পরিমাণ রাগ হয়েছিল সেটা প্রথম মাসে মাইনে পাওয়ার পরই সামান্য কমে গিয়েছিল। যে বাড়িটায় আমি পড়তে যেতাম সেই বাড়ি থেকে স্টেশনের দূরত্ব মাত্র পায়ে হেঁটে আধ ঘন্টা। আমি এই পথ দিয়ে হেঁটে যাতায়াত করতাম। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করতাম। স্টেশন থেকে বেশ কিছু দূর এগোলে আমার বাঁ হাতে পড়ত একটা বিশাল বড় মাঠ। একেবারে দিক বিস্তৃত ফাঁকা ধুধু প্রান্তর। সেই মাঠে আমি কোনোদিনও একজন মানুষকেও হাঁটাচলা করতে দেখিনি। এমনকি বাচ্চাদেরও সেই মাঠে খেলাধুলাও করতে দেখিনি। তবুও মাঠটির মধ্যে একটা বিশেষত্ব ছিল। ব্যাপারটা সর্বদাই আমার নজর কাড়ত। এই মাঠের মাঝ বরাবর একটা লম্বা টিংটিঙে কাকতাড়ুয়া 2 হাত দুদিকে বিস্তর করে দাঁড়িয়ে থাকত। কাকতাড়ুয়া এর আগেও বহুবার দেখেছি, তবে তা দেখেছি ক্ষেতের মধ্যে। কিন্তু এরকম ফাঁকা মাঠে কাকতাড়ুয়া রাখার যে কী অর্থ তা বুঝতে পারলাম না। আমি অমলদার সঙ্গে কথা বললাম। অমলদা মানে যার বাড়িতে আমি পড়াতে যেতাম তারই ছেলে মেয়েকে। লোকটা ভারী মিশুকে। আমায় সে ছোট ভাইয়ের মতো ভালোবাসত। মাঠের এই কাকতাড়ুয়ার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করতেই সে বলে উঠল, তুমি ওই দিক দিয়ে যাতায়াত করতেই পারো, তাতে কোনো বাধা নেই, কিন্তু কোনোদিনও ভুল করে ওই মাঠে পা রেখো না। কিন্তু কেন? সে আজ বহুদিনের কথা। আমার ঠাকুরদার বাবার আমলে ওই কাকতাড়ুয়া ওখানে রেখেছিল এই অঞ্চলের জাঁদরেল জমিদার। কেন কি জন্য তা বলতে পারবো না, তবে লোকে বলে ওই মাঠে কেউ একবার প্রবেশ করলে নাকি ওই কাকতাড়ুয়া তার পিছু ছাড়ে না। সে যেখানে যায় সেই কাকতাড়ুয়াও তার পিছনে পিছনে সেখানেই পৌঁছে যায়। আজকের যুগে দাঁড়িয়ে তোমরা এইসব কথা বিশ্বাস করো? করি, কারণ অনেকবার এই কথা অবিশ্বাস করে এই গ্রামের অনেকেই সেই মাঠে গিয়েছিল। তারপর থেকে তারা যেখানে সেখানে সেই কাকতাড়ুয়াকে দেখতে পেত। অনেকে তো কাকতাড়ুয়ার হাত থেকে বাঁচার জন্য আত্মহত্যা করেছে, আবার অনেকেই পাগল হয়ে নিজের জীবন কাটিয়ে দিয়েছে। তাই জন্য
গ্রামের লোকেরা ওই মাঠে ভুলেও যায় না। সেদিন বাড়ি ফেরার পথে আমি মাঠটির সামনে এসে কাকতাড়ুয়াটির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। হঠাৎই যেন আমার কানের পাশ দিয়ে নিঃশব্দে একটা দমকা হাওয়া বয়ে গেল। আমার কানে কানে কেউ যেন ফিসফিস করে বলল, আয় আয়, ঢুকে পড় মাঠে, একা একা সেই কবে থেকে দাঁড়িয়ে আছি। কাকতাড়ুয়াটা যেন দু হাত বিস্তারিত করে নিজের কাছে আমায় ডাকছে। আমি তাড়াতাড়ি কাকতাড়ুয়ার দিক থেকে চোখ সরিয়ে রওনা দিলাম বাড়ির পথে। এরপর যতবার ওই রাস্তা দিয়ে গেছি বারবার আমার মনে হয়েছে কাকতাড়ুয়াটা যেন দু হাত তুলে আমায় ডাকছে। ছ মাস কেটে গেল। গ্র্যাজুয়েশন পরীক্ষার ফলাফলও ভালো হয়েছে। কলকাতায় বেশ কিছু চাকরির জন্য আবেদন করেছি, কিন্তু আপাতত কাকস্য পরিবেদনা। অগত্যা বেথুয়া ডহরির দুজন ছাত্রছাত্রী আমার একমাত্র সম্বল। সেদিন আমি দুপুরবেলা প্রখর রোদ মাথায় নিয়ে রওনা দিলাম বেথুয়া ডহরিতে। গরমে পরনের ঢলঢলে খাদির পাঞ্জাবি ঘামে গায়ের সঙ্গে লেপ্টে গেছে। কোনো রকমে অমলদার বাড়িতে ঢুকে পড়াতে শুরু করলাম। বৃষ্টির কথা সেদিন মনেও আসেনি, কিন্তু প্রকৃতির ক্ষেত্রে কোনো রকম অনুমানই যে খাটে না সেটা সেই দিন বুঝতে পারলাম। হঠাৎ বিকেল বেলার পর আকাশ কালো করে এলো। জানালা দিয়ে আসা শীতল ঝোড়ো হাওয়া আমার শরীর ছুঁয়ে গেল। মেঘের মধ্যে দিয়ে ক্ষণে ক্ষণে গর্জন ভেসে আসতে লাগলো। কেন জানি না, ছোট থেকেই আকাশে মেঘ দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে বুঝলাম ওদেরও মনোযোগটা ঠান্ডা হওয়ার সাথে জানালার বাইরে বেরিয়ে গেছে। তখনই ওদের মা এসে আমায় বলল, ও ভাই, তুমি বরং এই সময় আজ বেরিয়ে পড়ো গো। আকাশের অবস্থা একটুও ভালো নয়, বেশি বৃষ্টি হলে আবার আটকে পড়বে। ব্যাস এটাই তো চাইছিলাম। এবার বাড়ি ফিরে জমিয়ে মুড়ি আলুর চপের সঙ্গে এক কাপ চা খেতে খেতে জানালায় বসে বসে বৃষ্টি দেখব। বৌদি আমার হাতে একটা ছাতা দিয়ে বলল, এই নাও তো, এই ছাতাটা নিয়ে যাও, পথে অল্প বৃষ্টি হলে কাজে লাগবে। কিন্তু যদি বেশি বৃষ্টি পড়ে তাহলে কোথাও একটু দাঁড়িয়ে যেও বাবা। এই বৃষ্টিতে ভিজলে কিন্তু শরীর খারাপ হবে। আচ্ছা বৌদি, ঠিক আছে, আজ তাহলে উঠি। আমি বৌদির হাত থেকে ছাতাটা নিয়ে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়লাম। ওদের বাড়ি থেকে বেশ কিছু দূর এগোতেই ঝড়টা শুরু হলো। পথের ধুলোবালি চোখে মুখে ঢুকে গিয়ে হেঁচে কেশে বিশ্রী অবস্থা। দেখতে না দেখতেই হঠাৎ আকাশ ভেদ করে বজ্রপাত সহ শুরু হলো মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টির দাপট এতটাই যে নিমেষের মধ্যে আমার মাথায় ধরা ছাতাটা উল্টে গেল। আমার কাঁধের ঝোলাটা অবধি হাওয়ায় উড়ে যাচ্ছিল। আমি কোনো রকমে নিজেকে সামলে নিলাম। এমন বৃষ্টিতে পথে হাঁটা যায় না, তার উপর যে পরিমাণ ঝড় উঠেছে, এক দুটো গাছের ডাল ভেঙে ব্রহ্মতালুতে পড়লে আর দেখতে হবে না।
আমি এদিক ওদিক তাকিয়ে নিজের আশ্রয়ের জন্য উপযুক্ত স্থান খুঁজছি। এমন সময় দেখলাম দূরে সেই ফাঁকা মাঠটা দেখা যাচ্ছে। এতদিন আমি লক্ষ্য করেছি সেই মাঠে একটা জং পড়া টিনের ছাউনি সমেত একটা সিমেন্টের চাতাল আছে। বৃষ্টি থামা অবধি সেখানে নির্বিঘ্নে অপেক্ষা করা যায়। অতিরিক্ত কিছু না ভেবেই মারলাম এক দৌড়। মাঠে প্রবেশ করার আগেই আমার চোখ পড়ল সেই কাকতাড়ুয়াটার দিকে। সঙ্গে সঙ্গে মনে পড়ল অমলদার সতর্কবাণী। কিন্তু এই মরশুমে ওসব ভাবার সময় নেই। তাছাড়া আজকের যুগে দাঁড়িয়ে অন্ধকার কুসংস্কারে বিশ্বাসী হলে ছাত্রছাত্রীদেরই বা কী শেখাবো? মনের সমস্ত বাধা অগ্রাহ্য করে প্রবেশ করলাম সেই মাঠে। সঙ্গে সঙ্গে আকাশ ফাটিয়ে একবার মেঘ ডেকে উঠল। বিদ্যুতের ঝলকানিতে চোখ যেন ঝলসে গেল। দৌড়ে সেই চাতালে উঠে তলায় আশ্রয় নিলাম। ধু ধু বিস্তীর্ণ রুক্ষ প্রান্তরে নিরেধারা বৃষ্টি পড়ে আজ তার চেহারাটাই পাল্টে দিয়েছে। এই নিস্তব্ধ স্থানে আজ এই সময় সঙ্গী বলতে শুধুই বজ্রপাত, ঝড় বৃষ্টি, দূরের দুলতে থাকা গাছপালা আর সামনে দাঁড়িয়ে থাকা বিস্তারিত দু হাতওয়ালা সেই কাকতাড়ুয়া। এই অঝোর বৃষ্টির মধ্যেও মনে হলো কাকতাড়ুয়াটার দৃষ্টি যেন আমার দিকেই নিবদ্ধ। প্রবল বর্ষণমুখর ঝোড়ো হাওয়ায় কাকতাড়ুয়ার পরনে ছেঁড়া জামাটা সাঁই সাঁই করে উঠছে। মনে মনে ভাবলাম, সত্যিই কি পাখিরা এত বোকা? তারা কি মানুষ আর পুতুলের মধ্যে বিভেদ বুঝতে পারে না? এমন একটা অদ্ভুত দেখতে পুতুল দেখে পাখিরা নাকি ভাবে কোনো মানুষ ক্ষেত পাহারা দিচ্ছে। লোকে তো তাই বলে, কিন্তু কেন জানি না আমার এই সম্পূর্ণ বিষয়টাই ভীষণ বোকা বোকা লাগে। যদি এই যুক্তিটা মেনেও নিই, তাহলে এই কাকতাড়ুয়াকে এই ফাঁকা মাঠের মধ্যে লাগিয়ে রাখার অর্থ কী? এমন সময় বৃষ্টি আরও ঝেঁপে নামল। কাকতাড়ুয়ার দিক থেকে চোখ নামিয়ে নিজের হাত ঘড়িতে সময় দেখলাম। সন্ধ্যা 6টা বাজে। মুখটা ঘড়ি থেকে তুলে কাকতাড়ুয়ার দিকে আবারও দেখতে যাব, তখনই চমকে উঠলাম। হঠাৎ দেখলাম চাতালের সামনে, ঠিক ছাউনিটার বাইরে, একেবারে আমার সামনে একজন লোক এসে দাঁড়িয়েছে। তার আগমন এতটাই নিঃশব্দে হয়েছে যে আমি টের পাইনি। লোকটা উঠে এসে আমার দিকে তাকিয়ে হাসি হাসি মুখে জিজ্ঞাসা করল, আগে একটু আশ্রয় নিতে পারি? লোকটার পরনে ছেঁড়া শার্ট প্যান্ট দেখে সন্দেহ হলো এই নিশ্চয়ই কোনো ভিখারি। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, এ জায়গা তো শুধু আমার নয়। লোকটা আমার পাশে এসে দাঁড়ালো। তারপর হঠাৎই আবার হাসতে হাসতে জিজ্ঞাসা করল, আপনার হাতে ঘড়ি দেখলাম মনে হচ্ছে, কটা বাজে ভাই? আমি লোকটাকে সময় বললাম। লোকটা এবারে বলল, এই কয়েক মাস যাবৎ আপনাকে মাঝে মধ্যেই এখানে যাতায়াত করতে দেখি। কোত্থেকে আসা হয়? আমি অবাক হলাম। লোকটা বলে কি? আমি তো কোনোদিনই তাকে দেখিনি।
তাহলে ও কি করে আমায় দেখলো? আমি বললাম, কৃষ্ণনগর থেকে আসি, এখানে দুজন বাচ্চা ছেলে মেয়েকে টিউশনি পড়াই। বাহ বাহ, ভালো ভালো। কতদিন হয়ে গেছে এখান থেকে কোথাও বাইরে যাওয়া হয় না। লোকটা একা একাই কথা বলে চলেছে দেখে আমি ভদ্রতার খাতিরে প্রশ্ন করলাম, আচ্ছা আপনি থাকেন কোথায়? এখানেই থাকি। আপনার তো বেশ সাহস আছে দেখছি। লোকে নাকি ভয়েই মাঠে আসে না, আর আপনি আজ এই মাঠেই আশ্রয় নিতে চলে এসেছেন। সাহস আমার আছে, এ কথা ঠিক। এক সময়ের জমিদার ত্রিদীপ রায়ের নাম শুনে যখন এই গ্রামের লোকেরা থর থর করে কাঁপত, তখন আমি তার সঙ্গে রীতিমতো চোখে চোখ রেখে তর্ক চালিয়ে গিয়েছিলাম। আমি বেশ অবাক হলাম। লোকটার বয়স মেরে কেটে 30-32-এর বেশি নয়। আমাদের বাংলা থেকে জমিদারি শাসন অনেক বছর আগেই গত হয়েছে। তাহলে এই লোকটা কোন জমিদারের সঙ্গে তর্ক করল? আমি কোনো কথা না বলে লোকটার দিকে তাকিয়ে রইলাম। লোকটা নিজের ভাবুক দৃষ্টি আকাশের দিকে নিক্ষেপ করে বলে চলল, আমার বাড়ি ছিল এই গ্রামে। জমিদার বাড়ির বাগান আর আমার বাড়ির বাগানের মাঝে একটা বিরাট পাঁচিল ছিল। জমিদারের নজর ছিল আমাদের বাড়ির দিকে। ক্ষণে ক্ষণে সে আমার বাবা মাকে ভয় দেখিয়ে আমাদের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করত, কিন্তু বাদ সাধতাম আমি সেকালে কলকাতার নামী কলেজে পড়াশোনা করেছিলাম। ছাত্র হিসাবে আমি বেশ মেধাবী ছিলাম। আমার রেজাল্ট দেখে ইংরেজি প্রফেসর আমার ইংল্যান্ডে গিয়ে চাকরি করারও প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমি ফিরে এলাম এই গ্রামে। এখানে এসে দেখি জমিদার দিনের পর দিন আমার মা বাবার উপর জোর জুলুম করে আমাদের বাড়ির দখল নিতে উঠে পড়ে লেগেছে। আমাকে সে গ্রামের বাকি 5টা মূর্খ ছেলের মতো একটা মিথ্যে দলিল দেখিয়ে বলল, ওই জমি নাকি আমার বাবা তার কাছে বিক্রি করেছে। কিন্তু আমি তার বুজরুকি ধরে ফেললাম। ভয় দেখালাম যে এই মুহূর্তে নিজেকে সামলে না নিলে আমি ইংরেজ সরকারের কাছে নালিশ জানাবো। এই ঝামেলাটা হয়েছিল একেবারে হাট বাজারে, গ্রামের আর 5টা লোকের সামনে। কাজেই এই অপমানের প্রতিশোধ নিতে জমিদার একদিন আমার বাড়িতে তার গুন্ডা ওই মধুদের পাঠালো। মধুর লেঠেলের কারবার। সে এক দুপুরবেলা দলবল নিয়ে আমার ঘরে ঢুকে আমায় টানতে টানতে বার করে আমার গলার নলিতে খুর চালিয়ে দিল। তারপর আমার মৃতদেহ গ্রামের লোকেদের সামনে এই মাঠে নিয়ে এসে পুঁতে ফেলল, একটা মামুলি মিথ্যে অছিলায়। আমি নাকি কার কোন বৌদিদিকে উল্টো পাল্টা ইঙ্গিত করেছি। জমিদার হাসতে হাসতে বলেছিল, এই লাশের উপর একটা কাকতারুয়া বসিয়ে দে। গ্রামবাসীরা সকলে যাতায়াত করার সময় যেন
এই কাকতাড়ুয়াটাকে দেখে বুঝতে পারে যে আমার বিরুদ্ধে গেলে আমি তাদের কি অবস্থা করব। তৈরি হলো একটা কাকতাড়ুয়া। তাকে আমারই জামা কাপড় পরিয়ে আমার মৃতদেহের উপর টাঙিয়ে দেওয়া হলো। এই যে এই জামাটা যেটা আমি পরে আছি, এই জামাটা দেখুন, সেইভাবে এখনো নষ্ট হয়নি। আমি লক্ষ্য করলাম কাকতাড়ুয়ার গায়ে যে ছেঁড়া জামাটা আমি এতদিন দেখেছিলাম, এই ভদ্রলোকও ঠিক সেইটাই পরে রয়েছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সত্যি কি তবে আজ আমি কোনো অশরীরীকে দেখছি? অন্য সময় হলে নিজের প্রাণ বাঁচাতে কোথাও পালিয়ে যেতাম, কিন্তু এখন এই বৃষ্টির মধ্যে নির্জন প্রান্তরে পালিয়ে বাঁচবই বা কি করে? কাকতাড়ুয়া বলে চলল। এরপর যা হওয়ার ছিল তাই হলো। আমার মা বাবাকে বাড়ি থেকে বের করে জমিদার সেই জায়গা দখল করলো। আমার মা বাবা আমার মৃত্যু শোকে এমনিতেই অর্ধেক পাগল হয়ে গিয়েছিল। তার উপর বাড়ি থেকে বের করে দেওয়ার অপমান তারা আর সহ্য করতে পারল না। গ্রামের সবার কাছে আশ্রয় চাইতে চাইতে মানুষ দুটো ঘুরে বেড়াতো, কিন্তু শয়তান গ্রামের লোকগুলো তাদের দেখেও দেখত না। ওরা কেউই ওই মানুষ দুটোকে এক রাতের জন্য আশ্রয় দিল না। শেষমেশ আমার মা বাবা আমার কাছে এসে এই চাতালের উপর আশ্রয় নিল। আমি কাকতাড়ুয়ায় বন্দি হয়ে দূর থেকে আমার মা বাবার এই অবস্থা দেখে চোখের জল ফেলতাম। চিৎকার করে গ্রামবাসীদের বলতাম, ওগো, তোমরা আমার মা বাবাকে আশ্রয় দাও। কিন্তু কেউ আমার হাহাকার শুনতে পেত না। একদিন দেখলাম আমার মা বাবা এই চাতালেই মরে পড়ে আছে। দীর্ঘদিন না খেয়ে দুজনেই কখন যেন প্রাণ ত্যাগ করেছে। মরার পর আমার মা বাবাকে গ্রামবাসীরা তুলে নিয়ে গিয়ে যা হোক করে মুখে আগুন দিল। এখানেই কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে থেকে আমি সেদিন সব দেখেছিলাম। সেই দিনই পণ করলাম এই অন্যায়ের প্রতিশোধ নিতে আমি চিরদিন রয়ে যাব এই মাঠে। ঠিক করলাম জীবন দশায় যা পারিনি, মৃত্যুর পর সেই কাজই করব। প্রত্যেকটা গ্রামবাসীর থেকে আমি প্রতিশোধ নেব। তারপর থেকে যে যে যখন যখন এই মাঠে ভুল করেও ঢুকে এসেছে, আমি তাদের পিছু নিয়েছি। দেখা দিতে দিতে আমি তাদের পাগল করে দিয়েছি। তারা কোনোভাবেই আমার থেকে পিছু ছাড়াতে পারেনি। আমার মা বাবার মতো অসহায় হয়ে বেরিয়ে বেরিয়ে অনেকেই শেষে কখনো গাছে ঝুলে, পুকুরে ডুবে, আগুনে পুড়ে,
এভাবেই রটে গেল এই মাঠের অভিশপ্ত কাকতাড়ুয়ার কথা। সবাই বুঝতে পারল এই মাঠে যে আসে কাকতাড়ুয়া তারই পিছু নেয়। তখন সকলেই এই মাঠে আসা বন্ধ করে দিল। তারপর অনেক কাল কেটে গেছে, আমিও একা একা এই মাঠের মাঝে দাঁড়িয়ে থাকি। কত ঝড় জল বৃষ্টি রোদ দেখেছি। একাকিত্ব আমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরিয়েছে। ভগবানের কাছে দিনের পর দিন মুক্তি প্রার্থনা করে চলেছি, কিন্তু নিষ্ঠুর ভগবান আমার দিকে কোনোদিনও তাকায়নি। এই কিছু মাস আগে আপনাকে দেখলাম। আপনি যখন আমার দিকে তাকাতেন তখন আমার খুব ইচ্ছে করত যে আপনার সঙ্গে বসে দুটো কথা আমি কই, কিন্তু আপনি হঠাৎ একটা কাকতাড়ুয়াকে কথা বলতে দেখলে ভয় পাবেন বলেই আর সেই সাহস করতাম না। কিন্তু আজ যখন এই বৃষ্টির মধ্যে এই মাঠেই আটকে পড়লেন, তখন আর আপনার সঙ্গে গল্প করার লোভটা আমি সামলাতে পারলাম না। চলে এলাম আপনার কাছে। আমি ভয়ে ভয়ে তাকিয়ে রইলাম কাকতাড়ুয়ার দিকে। আমি ভয় পাচ্ছি দেখে সে বলল, আমার কীর্তিকলাপ শুনে ভয় পেলেন বুঝি? না না, চিন্তার কোনো কারণ নেই। কালের নিয়মে আমার মনের রাগও অতলে তলিয়ে গেছে। এখন শুধু একটা বন্ধু পেলেই হবে, যার সঙ্গে বসে একটু গল্প করা যায়। আপনি আমার একটা অনুরোধ রাখবেন? বলুন। মাঝে মাঝে একটু সময় করে আসবেন, দুটো গল্প করব। আমি ঘাড় নাড়িয়ে সম্মতি দিলাম। কাকতাড়ুয়া আকাশের দিকে তাকিয়ে বলল, বৃষ্টি থেমেছে ভাই, তুমি এইবারে বেরিয়ে পড়ো। তোমার বাড়িতে তোমার মা বাবা দুশ্চিন্তা করছেন। আমি চাতাল থেকে নেমে কাকতাড়ুয়ার দিকে ফিরে তাকালাম। সে আমার দিকে দেখল না, নিজের মতো হেঁটে চলে গেল সেই মানুষের মতো দেখতে খড়ের পুতুলের দিকে। তারপর চোখের সামনে দেখলাম লোকটা হাওয়ার মতো মিলিয়ে গেল কাকতাড়ুয়ার মধ্যে। না না, আমি পাগলও হইনি, আর যেখানে সেখানে কাকতাড়ুয়াও দেখিনি। তবে যতদিন সেখানে পড়াতে যেতাম ততদিনই মিনিট 10 জন্য সবার চোখের আড়ালে মাঠের মধ্যে প্রবেশ করে চাতালে বসে অপেক্ষা করতাম আমার কাকতাড়ুয়ার বন্ধুর জন্য। সে আসতো, গল্প করত, আবার কিছুক্ষণ পর বিদায় নিত। এই কয়েক বছর আগে আমি পাকাপাকিভাবে কলকাতায় চলে এসেছি। এখানে আসার আগে কাকতাড়ুয়ার সঙ্গে দেখা করার সময় পাইনি। কলকাতা ব্যস্ততম শহর,
কাজ ও সংসারের চাপে আস্তে আস্তে সেই কাকতাড়ুয়ার কথাও ভুলতে বসেছিলাম। কিন্তু আজ সকালেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। অফিসে যাওয়ার জন্য বাস ধরে সবে শ্যামবাজারের মোড়ে নেমেছি, হঠাৎই আমার চোখ পড়ল 5 মাথার মোড়ে। কি ব্যাপার, মোড়ের মাথায় একটা কাকতাড়ুয়া না? সেই ছেঁড়া জামা মলিন ধুতি পরে 2 হাত বিস্তীর্ণ করে দাঁড়িয়ে রয়েছে সে আমার দিকে তাকিয়ে। আমি একটা লোককে ডেকে সেই দিকে দেখিয়ে জিজ্ঞাসা করলাম, ওই কাকতাড়ুয়াটা ওখানে কেন রাখা হয়েছে ভাই? লোকটা একবার সেই দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে উঠল, কে সাত সকালে গাঁজা ফুকে এসেছেন নাকি? শ্যামবাজার 5 মাথার মোড়ে কাকতাড়ুয়া দেখছেন? পাগল লোকজন সব, অফিসে যাওয়ার সময় যত ঝামেলা। লোকটা গজগজ করতে করতে চলে গেল। আমি সেই কাকতাড়ুয়ার দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। ঠিক সেই সময় একটা দমকা হাওয়া আমার কানের পাশ দিয়ে বয়ে গেল। সেই হাওয়ার সঙ্গে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠস্বর। কাকতাড়ুয়া যেন হাসতে হাসতে বলে উঠল, অনেক দিন দেখা হয়নি বন্ধু, তাই চলে এলাম। এখন থেকে তোমার সঙ্গেই আমি থাকবো।